অমর একুশের প্রথম প্রহরে কেন্দ্রীয় শহীদ মিনারে জাতির পক্ষ থেকে ৫২ ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন এবং প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এছাড়া প্রধান বিচারপতি, উপদেষ্টাগণ, ঢাকায় নিযুক্ত কূটনীতিক, রাজনৈতিক নেতৃবৃন্দ, বিশিষ্ট ব্যক্তিরা ভাষার জন্য আত্মোৎসর্গকারী শহীদদের স্মরণ করেন ফুলেল শ্রদ্ধায়। আরও জানাচ্ছেন হাসান মাহমুদ। রাষ্ট্রভাষা বাংলার দাবিতে যারা রাজপথ রাঙিয়েছিল বুকের তাজা রক্তে, প্রতীকী সেই রক্তলাল সূর্যকে সাক্ষী করেই বিনম্র শ্রদ্ধায় তাদের স্মরণ করতে শহীদ মিনারে উপস্থিত হন রাষ্ট্র ও সরকার প্রধান। ঘড়ির কাঁটা ১২টা ছুঁতেই প্রথমে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন শ্রদ্ধা নিবেদন করেন ভাষা শহীদদের স্মৃতির মিনারে। মায়ের ভাষা বাংলাকে রাষ্ট্রভাষা করতে যারা অকাতরে নিজের জীবন বিলিয়ে দিয়েছেন, তাদের প্রতি ভালোবাসার শ্রদ্ধার্ঘ্য এগিয়ে দেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। প্রধান বিচারপতি সৈয়দ রিফাত আহমেদের নেতৃত্বে বিচারপতিবৃন্দ, অন্তর্বর্তী সরকারের উপদেষ্টাগণ, ঢাকায় নিযুক্ত বিভিন্ন দেশের কূটনৈতিক ব্যক্তিবর্গ, ৩ বাহিনীর প্রধানরা সহ দেশের গণ্যমান্য বিশিষ্টজনের শ্রদ্ধায় ভরে ওঠে শহীদ বেদি। রাতের নিস্তব্ধতা ভেঙে একুশের প্রথম প্রহরেই শহীদ মিনারে ঢল নামে বিভিন্ন রাজনৈতিক দল, শিক্ষা প্রতিষ্ঠান এবং সামাজিক, সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠন সহ সর্বস্তরের মানুষের। হাসান মাহমুদ, এনটিভি নিউজ, ঢাকা। রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টা শ্রদ্ধা নিবেদনের পর মহান শহীদ দিবস এবং আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের প্রথম প্রহরে কেন্দ্রীয় শহীদ মিনারে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে ঢল নামে সর্বস্তরের মানুষের। শ্রদ্ধা জানানো হয় বিএনপি, গণসংহতি আন্দোলন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, জাতীয় নাগরিক কমিটি সহ বিভিন্ন ছাত্র সংগঠন এবং রাজনৈতিক দলের পক্ষ থেকে। বাবা মায়ের সাথে ছোট শিশুরাও এসেছিল ৫২ ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে। আরও জানাচ্ছেন আবির আহমেদ। শহীদের রক্ত মারিয়ে ৫২ ভাষার অধিকার ফিরে পেয়েছিল বাঙালি। দিনটি তাই বাঙালির কাছে অনন্য একদিন। একুশের চেতনা সমুন্নত রাখার অঙ্গীকার নিয়ে শহীদ মিনারে শ্রদ্ধা জানিয়েছে বিভিন্ন রাজনৈতিক দল, পেশাজীবী, সাংস্কৃতিক সংগঠন ও সাধারণ মানুষ। আবার পরিবার নিয়েও অনেকে এসেছেন ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে। শহীদদের শ্রদ্ধা জানাতে ফুল দিতে এসেছি। শহীদদের প্রতি শ্রদ্ধা জানানোর জন্যই আসা। আমরা প্রতি বছর আসি, এই বছর আমরা মিস করতে চাই না। সামাজিক, সাংস্কৃতিক সংগঠনগুলোর সঙ্গে পা মিলিয়ে অংশ নেয় বিভিন্ন রাজনৈতিক দল ও ছাত্র সংগঠনগুলোর নেতাকর্মীরা। রাজনৈতিক মাঠের বৈরিতা ভুলে একই পথে, একই সারিতে এগিয়ে শহীদদের প্রতি শ্রদ্ধা জানান তারা। বাংলাদেশের শিক্ষার্থীরা এখন শিবিরের বিপক্ষে কথা বলতে ভীত সন্ত্রস্ত হচ্ছে যে কখন না জানি শিবিরের সন্ত্রাসীরা শিক্ষার্থীদের রগ কেটে দেয়। সুশৃঙ্খলভাবে সবাইকে নিয়ে আসতে পেরেছি এবং অপর ছাত্র সংগঠন যারা রয়েছে তারাও সুন্দরভাবে আমাদের শহীদদের প্রতি, ভাষা শহীদদের প্রতি তাদের শ্রদ্ধা জানাতে পারছে। শ্রদ্ধা জানায় জাতীয় নাগরিক কমিটি, জাতীয় পার্টি, বিপ্লবী ওয়ার্কার্স পার্টি, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সহ একাধিক রাজনৈতিক সংগঠন। বক্তব্যে বৈরিতা থাকলেও সর্বস্তরে বাংলা ভাষার প্রচলন এই লক্ষ্যে অর্জনে জাতিকে আরও এগোনোর বিষয়ে একমত রাজনৈতিক দলের নেতাকর্মীরা। ৫২-৭১ দ্বারা উজ্জীবিত হয়ে আগামীর বাংলাদেশ তরুণ প্রজন্মের নেতৃত্বে ছাত্র জনতা ঐক্যবদ্ধভাবে গড়বে। মানুষের জীবন চর্চার ক্ষেত্রে, আমাদের রাষ্ট্রীয় চর্চার ক্ষেত্রে বাংলাকে মর্যাদা দিতে হবে। যত বেশি আমরা নিজের ভাষাকে আঁকড়ে ধরতে পারবো, তত বেশি আমরা জ্ঞান, গরিমা সবকিছুতে আমরা কিন্তু ভালো করতে পারবো। বাংলাদেশের যতগুলো দূতাবাস, মিশন রয়েছে, সব জায়গাতে বাংলা হাউস, কৃষ্টি কালচার চালু করার জন্য প্রত্যেকটা দেশের মধ্যে যদি আমরা বাংলা হাউস চালু করতে পারি, বিশ্ববাসীকে আমরা জানান দিতে পারবো কেন আমাদের ভাই বোনেরা ভাষার দাবিতে শহীদ হয়েছিল। এই ৫২ ভাষা আন্দোলন এবং ৭১-এর মুক্তিযুদ্ধ থেকে শুরু করে গণতান্ত্রিক যে আকাঙ্ক্ষা নিয়ে মানুষ জীবন দিয়েছে, সেটাই অভ্যুত্থান পরবর্তী নতুন বাংলাদেশে সেই স্বপ্নের বাস্তবায়ন হবে।
1952 সালের ভাষা আন্দোলন ছিল 1971 সালের দেশ স্বাধীন হওয়ার অন্যতম মূলমন্ত্র। আর 2024 সালের ছাত্র জনতার গণ অভ্যুত্থানে যে স্বৈরাচার মুক্ত নতুন বাংলাদেশ গড়ে উঠেছে, সেটিকে আধিপত্যবাদী শক্তি থেকে মুক্তি রাখাই এখন বড় চ্যালেঞ্জ, এমনটি বলছেন সাধারণ মানুষ। আবির আহমেদ, এনটিভি নিউজ, ঢাকা। রাতের ভোটের কারিগর জেলা প্রশাসকদের শুধু বাধ্যতামূলক অবসর বা ওএসডি নয়, তাদের বিরুদ্ধে তদন্ত করে ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছেন নির্বাচন কমিশন সংস্কার ব্যবস্থাপনার প্রধান বদিউল আলম মজুমদার। একই সঙ্গে শপথ ভঙ্গের জন্য নির্বাচন কমিশনার, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া প্রয়োজন বলে মত তার। নিয়ামুল আজিজ সাদেকের রিপোর্ট। 2018 সালের বিতর্কিত রাতের ভোটের জাতীয় নির্বাচন, ডিসিএসপিদের সহযোগিতায় রাতেই বেশিরভাগ কেন্দ্রে বাক্স ভর্তি ব্যালট পেপার পাওয়া যায়। পরের দিন ভোটারদের অনেকেই কেন্দ্রে ঢুকতে পারেননি, অথচ কেন্দ্রের সামনে ছিল মানুষের দীর্ঘ সারি। ফলাফলে দেখা যায় 2 শতাধিক কেন্দ্রে 100 ভাগের বেশি ভোটার উপস্থিতি। 5 শতাধিক কেন্দ্রে 90 থেকে 95% পর্যন্ত ভোট পড়েছে। বিএনপির মতো বড় দল 1285টি কেন্দ্রে একটি ভোটও পায়নি। বিপরীতে 586 কেন্দ্রে সব ভোটই পায় আওয়ামী লীগ। সম্প্রতি নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন রাতের ভোটের কারিগরদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার সুপারিশ করে। গণমাধ্যমে এটার ব্যাপারে রিপোর্টও হয়েছে, প্রতিবেদন ছাপা হয়েছে, কিন্তু যারা ছাপা হয়েছে তাদেরকে কিন্তু তাদের বিরুদ্ধে মামলা হয়েছে পরবর্তীতে। গণপ্রজাতন্ত্রী আদেশের 73 থেকে 90 অনুচ্ছেদ পর্যন্ত এগুলো হলো অপরাধ সংক্রান্ত, নির্বাচনী অপরাধ। তো এরা নির্বাচনী অপরাধ করেছে, এগুলো ফৌজদারি অপরাধ। তারপরে আবার এগুলো দেওয়ানি অপরাধ হইতে পারে, সংবিধান লঙ্ঘন করেছে, তারা শপথ ভঙ্গ করেছে। বৃহস্পতিবার অভিযুক্ত অর্ধ শতাধিক ব্যক্তির বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নিয়েছে জনপ্রশাসন। 14, 18, 24, 14 তো যেহেতু অনেক আগেই হয়েছে, সেখানে মাত্র 4 জন আমার এটা মনে পড়ে। আর যারা রিটায়ার করে চলে গেছে, অথচ আমাদের সার্ভিসের অনেকেরই নামে কোটি কোটি টাকার অভিযোগ, এগুলো কিন্তু আমরা দুদকে মামলা দিচ্ছি। অথবা রিটায়ারমেন্ট হয়ে যাওয়াই মানে যে মুক্তি, তা না। বদিউল আলম মজুমদার মনে করেন, সুনির্দিষ্টভাবে শপথ ভঙ্গ এবং ফৌজদারি অপরাধের কারণে দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে মামলাসহ আইনি ব্যবস্থা নেওয়া উচিত। তারা শপথ ভঙ্গ করেছে, তারপরে তাদের বিরুদ্ধে হয়তো ফৌজদারি এই যে অপরাধ তারা হয়তো করেছে। তো এগুলো বিশেষজ্ঞদের মাধ্যমে একটা কমিশন গঠন করে এগুলো নিরূপণ করা দরকার। এটা একটা ছেলে খেলার বিষয় নয়, এটা গুরুত্বপূর্ণ বিষয়। নির্বাচন কমিশনার সহ দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নিলে ভবিষ্যৎ গণতন্ত্র টেকসই হবে বলে মনে করেন তিনি। নিয়ামুল আজিজ সাদেক, এনটিভি নিউজ, ঢাকা। খালি পা, হাতে ফুল আর হৃদয় নিংড়ানো ভালোবাসা নিয়ে জনতা স্রোত কেন্দ্রীয় শহীদ মিনারে। যাদের জন্য মায়ের ভাষা বাংলায় কথা বলতে পারার স্বাধীনতা অর্জন, তাদের রক্তে ঋণ শোধের সামান্য প্রচেষ্টা। প্রভাত ফেরি থেকে সকাল গড়িয়ে দুপুর, লাখো মানুষের উপস্থিতি বলে দেয় ভাষা শহীদরা আছেন বাঙালি হৃদয়ে, মনের মণিকোঠায়। রিপোর্ট করছেন ফাহাদ মোহাম্মদ, ক্যামেরায় ছিলেন মোহাম্মদ ইউনুস। সালাম, জব্বর, রফিক, বরকতরা নিজের রক্ত দিয়ে মায়ের ভাষা বাংলাকে রক্ষা করেছেন। কোটি বাঙালির মুক্তির স্বপ্নের বীজ বুনেছেন রক্তের অক্ষরে। সেই শহীদদের শ্রদ্ধা আর সম্মান জানাতে প্রভাত ফেরিতে লাখো মানুষ। 21-এর পথ ধরেই 62-র শিক্ষার আন্দোলন, 69-এর গণ অভ্যুত্থান এবং 71-এর মুক্তিযুদ্ধ সংগঠিত হয়েছে। বাংলা ভাষাকে সর্বস্তরে বাংলা ভাষার যে প্রচলন, সেই প্রচলনের যে লড়াইটা, সেই লড়াইটাও কিন্তু চলবে। মানুষের মিছিলের সব পথ এসে মিশে যায় কেন্দ্রীয় শহীদ মিনারে। বিভিন্ন দল, সংস্থা, শিক্ষা প্রতিষ্ঠান, সংগঠন সহ সর্বস্তরের মানুষ শ্রদ্ধার্ঘ্য নিবেদন করেন। বুক ভরা অহংকার নিয়ে সম্মান জানান বীর শহীদদের, যাদের রক্তের পথ ধরে মায়ের ভাষার অধিকার প্রতিষ্ঠা, সেই পথ ধরে স্বাধীন বাংলাদেশ এবং
জাতিসংঘের স্বীকৃতিতে 21শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। এটি আমাদের গৌরবের পতাকা তুলেছে এবং 52 21শে ফেব্রুয়ারির এই আন্দোলনের সোপান বেয়ে এই দেশে ছাত্র আন্দোলন, স্বাধিকার আন্দোলন, স্বাধীনতা সংগ্রাম এবং মুক্তিযুদ্ধ চূড়ান্ত পরিণতি লাভ করে আমরা জাতীয় স্বাধীনতা অর্জন করেছি। 24 সালে আবারও ছাত্রদের আন্দোলনের মুখেই কিন্তু আমরা ফ্যাসিবাদ মুক্ত হয়ে জনগণের অধিকার সংরক্ষিত হয়। অতএব আমাদেরকে বুঝতে হবে যে বাংলাদেশের জনগণ তাদের অধিকারের বিষয়ে সোচ্চার, বিশেষ করে তরুণ প্রজন্ম, নতুন প্রজন্ম, তারা পুরানো ধাঁচের যে একটা হানাহানির রাজনীতি সেটার থেকে বের হয়ে আসতে চায়। অমর 21শে 21-এর চেতনায় বাংলা ভাষাকে সব সময় যথাযোগ্য সম্মান দেওয়ার নতুন শপথ নিয়েছে নতুন প্রজন্ম। প্রতিবারই আসা হয় এবং ওরাও একটা আগ্রহ থাকে 21শে ফেব্রুয়ারিতে শহীদ মিনারে আসবে, শহীদদের প্রতি শ্রদ্ধা জানাবে। আমাদের যে ঐতিহ্য, আমাদের সংস্কৃতি, এটা আমার মেয়ে জানুক। ও আর 7 বছর পূর্ণ করেছে, তো সেজন্য ওকে আমি দেখাতে নিয়ে এসেছি। ভাষা শহীদদের রক্তের কিছুটা ঋণ শোধ করতে আপামর জনতার স্রোত শহীদ মিনারে। ভাষা ও ভাষা সংগ্রামীদের জন্য শ্রদ্ধা শুধু একদিনের জন্য নয়, হৃদয়ে ধারণ করে এই শ্রদ্ধা ও সম্মান হাজারো বছর বয়ে নিয়ে যাওয়ার প্রত্যয় শ্রদ্ধা জানাতে আসা সবার। ফাহাদ মোহাম্মদ, এনটিভি নিউজ, ঢাকা। খুলনা সিটি কর্পোরেশনকে যেন নিজের পৈতৃক সম্পত্তি বানিয়ে নিয়েছিলেন স্বৈরাচার শেখ হাসিনার অত্যন্ত আস্থাভাজন সাবেক মেয়র ও আওয়ামী লীগ নেতা তালুকদার আব্দুল খালেক। সিটি কর্পোরেশনের সমস্ত কাজই ছিল তার হস্তক্ষেপ। নামে বেনামে টেন্ডার দিয়ে সব কাজ মূলত করতেন তিনি ও তার প্রতিষ্ঠান। খুলনা সিটি কর্পোরেশন যেন হয়ে উঠেছিল খালেক কর্পোরেশন। খুলনা থেকে মোহাম্মদ আবু তৈয়বের পাঠানো রিপোর্ট, ক্যামেরায় আজিজুল ইসলাম। দেশের মূলধারার বিভিন্ন গণমাধ্যমে উঠে এসেছে খুলনার মূর্তিমান আতঙ্ক তালুকদার আব্দুল খালেকের নানা অপকর্মের চিত্র। স্বৈরাচার শেখ হাসিনা শাসনামলে গড়েছেন টাকার পাহাড়, সর্বত্র ছিল তার হস্তক্ষেপ। অভিযোগ রয়েছে ঘুষ ছাড়া সিটি কর্পোরেশনের কোনো কাজ হাত দিতেন না তালুকদার আব্দুল খালেক। তার হুমকি ধামকিতে রেহাই পাননি গণমাধ্যম কর্মীরাও। তার মেয়র থাকাকালীন সবচেয়ে বেশি দুর্নীতি ছিল ঠিকাদারি কাজে। সিটি কর্পোরেশনের নির্দিষ্ট কয়েকজন ঠিকাদারকে দিয়ে তিনি বেনামে সে কাজ অংশীদারি থাকতেন। মেসার্স হোসেন ট্রেডার্স, আজাদ ইঞ্জিনিয়ার্স ও মেসার্স তাজুল ইসলাম, এই তিনটি ঠিকাদারি প্রতিষ্ঠানের নামে প্রায় 1.5 কোটি টাকার কাজ করার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। পাশাপাশি 5% কমিশনের ভিত্তিতে ঠিকাদারের কাছে বিক্রি, লাইসেন্স ছাড়াই পছন্দের ব্যক্তি আওয়ামী লীগের নেতা ও কাউন্সিলরদের মধ্যে ঠিকাদারের কাজ ভাগ করে দেওয়ার অভিযোগ রয়েছে। সিটি কর্পোরেশন যে খালেদ কর্পোরেশন ছিল সেটি স্বীকার করলেন খোদ খুলনা সিটি কর্পোরেশনের প্রধান প্রকৌশলী ও প্রধান নির্বাহী। উনি তো 1% করে টাকা নেছে 4 বছর ধরে। 100% যে মোস্তাফিজ ছিল, কোনো বিল, ওই বাবুল রানার বিল বলেন, আশার বিল বলেন, কাউন্সিলরকে বিল বলেন, কোনো বিল টাকা না দিয়ে যেতে পারেনি। 1% করে অ্যাকাউন্ট সিটতে নেছে। স্থানীয় চেম্বার ওনাদের হয়তো ইন্ধনে খুলনা সিটি কর্পোরেশনকে বাইপাস করে উনি এই কাজগুলো করছিলেন। আমাদের ব্যবস্থাটা যে ধ্বংস হয়ে গেছে, আমাদের অর্থনীতি, আমাদের সমাজ, আমাদের একটা নীতি নৈতিকতার জায়গা, এটা যে নষ্ট হয়ে গেছে, এটা কারা কারা করেছে এবং কিভাবে করেছে সেটা তদন্ত হওয়া উচিত। খুলনার সড়ক সংস্কার আর ড্রেন খোঁড়াখুড়ি শুরু হয়েছিল গত 6 থেকে 7 বছর আগে, যা এখনও চলমান। খুলনা শিপইয়ার্ড সড়ক সংস্কারের কাজ শুরু 7 বছর আগে, এখনও চলছে। 12 বছর ধরে কাজ চলতেছে, মানুষ তো হ্যাপি ভোগান্তি। ফ্যাসিস্ট সরকারের সহযোগী তালুকদার আব্দুল খালেক সাউথ বাংলা এগ্রিকালচার অ্যান্ড কমার্স ব্যাংকের ভাইস চেয়ারম্যান ছিলেন। নর্থ ওয়েস্ট ইউনিভার্সিটি ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যানও তিনি। খুলনার সাবেক মেয়র তালুকদার আব্দুল খালেক একজন শীর্ষ দুর্নীতিবাজ। তিনি রাজনীতির শুরু থেকেই এই টেন্ডারবাজি, চাঁদাবাজি, পরবর্তীতে উনি আওয়ামী লীগের মহানগর সভাপতি হওয়ার পরে আরও বেপরোয়া হয়ে যায়। স্থানীয় রাজনৈতিক একটি মহলের সাথে যোগসাজশ ও অর্থের বিনিময়ে নানা কৌশল নিয়ে নতুন কর্মকাণ্ড শুরু করেছেন বলে অভিযোগ রয়েছে। এনটিভি নিউজ ডেস্ক। আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে অমর 21শে গ্রন্থমেলার রূপ নিয়েছে জনসমুদ্রে। যে ভাষার জন্য প্রাণ দিয়েছে এই জাতি, সেই ভাষা আর বর্ণের বইমেলা আজ পেয়েছে ভিন্ন মাত্রা। মেলা প্রাঙ্গণ রঙিন করে রেখেছেন লেখক পাঠকরা। সাপ্তাহিক ছুটির দিন শুক্রবারে শিশু প্রহরেও ছিল ক্ষুদে দর্শনার্থীদের উচ্ছ্বসিত ভিড়। সাদরিনা খন্দকারের রিপোর্ট।
গৌরব মোদের আশা আমরে বাংলা ভাষা। 21শে ফেব্রুয়ারি ভাষার অধিকার রক্ষার প্রতীক, আর বইমেলা হলো সেই ভাষার চর্চা ও বিকাশের অন্যতম মাধ্যম। এদিন ভাষা শহীদদের স্মরণ করে মেলায় ভিড় জমায় দর্শনার্থীরা। তোমার বলে সকাল 7টায় মেলার দ্বার খুলতেই পাঠক দর্শনার্থীরা আসতে শুরু করেন বইমেলার প্রাঙ্গণে। পোশাকে সাদা কালোর মিশেলে শোকের আবহ। বেলা বাড়ার সাথে সাথে বাড়ে ভিড়। যারা আসলে বই পড়ে তাদের কাছে তো 21শে বইমেলা অনেক বড় কোনো ব্যাপার। তার মধ্যে এই 21শে ফেব্রুয়ারির দিন 21শে বইমেলায় এসে অবশ্যই ভালো লাগছে, প্রতিবারই আসা হয়। অপেক্ষা করে থাকি শুধু বছরে এই মাসটার জন্য, যে আসবে বইমেলা, আসবো, বই দেখবো, বই কিনবো। আজকে যেহেতু আরো বিশেষ দিন, সবাইকে নিয়ে আসা, ওরা ঘুরে ঘুরে দেখলো বিভিন্ন আয়োজন, বই কিনলো পছন্দ করে, ছড়ার বই, কবিতার বই। বইমেলায় 21শে ফেব্রুয়ারির সকালটা যেন শিশুদেরই। বাবা মায়ের হাত ধরে এসেছে মেলায়, মাতিয়ে তোলে মেলা প্রাঙ্গণ। ফেব্রুয়ারিতে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানানো হয়, আমরা বই মেলায় আসি, এগুলো ভালো লাগে। জাতীয় শহীদ মিনারে ফুল দিতে গেছিল, ওইখান থেকে এখানে আসছি। আমরা 21শে ফেব্রুয়ারিতে ঘুরছি, বই কিনছি, ভালো লাগছে। আমার বইমেলায় এসে অনেক ভালো লেগেছে। আমি অনেক রকমের বই কিনেছি, যেমন ধরো ধাঁধা, গল্পের বই। 21শে ফেব্রুয়ারিকে কেন্দ্র করে মেলায় যেন চলছে অন্য আবহ। বিক্রি বেশ ভালো হবে বলে ধারণা বিক্রেতাদের। আশা করছি যে বেলা বাড়ার সাথে সাথে আমাদেরও দর্শক শ্রোতা যারা আছেন বই মেলার আগ্রহী বা বইপ্রিয় মানুষরা অবশ্যই মেলায় আসবে। যত সময় যাচ্ছে ততই লোকজন বাড়তেছে এবং ক্রেতাও বই কিনতেছে, সেলও আমরা বেশি বেশি দিতে পারতেছি। বাঙালির গৌরবের অহংকারের এই দিনে বইমেলার দুপুরের পর লোক সমাগম আরও বাড়বে বলে প্রত্যাশা আয়োজকদের। সাদরিনা খন্দকার, এনটিভি নিউজ, ঢাকা। এবার তেল নিয়ে শুরু হয়েছে তেলেসমাতি কাণ্ড। বাজার থেকে উধাও বোতলজাত সয়াবিন, আর খোলা সয়াবিন বিক্রি হচ্ছে সরকার নির্ধারিত দামের থেকে অনেক বেশি দামে। সরকারের গৃহীত নানা পদক্ষেপের পরেও নিয়ন্ত্রণে আসছে না ভোজ্য তেলের বাজার। চাহিদা অনুযায়ী পর্যাপ্ত সরবরাহ না থাকায় বাজারে তেলের সংকট আরও তীব্রতর হয়েছে। অন্যদিকে সপ্তাহের ব্যবধানে কিছুটা কমেছে মুরগির দাম, তবে বাজারে সব ধরনের মাছের দাম বেশ চড়া। রিপোর্ট করছেন আরফাত ইসলাম। একবার এক এক পণ্য, সংকট কিংবা কারসাজি, যেটাই হোক না কেন খেসারত দিতে হয় ভোক্তাকেই। এবার রমজানের আগে থেকেই ভোজ্য তেলের বাজারে চলছে অস্থিরতা। সবশেষ ডিসেম্বরে লিটারে 8 টাকা দাম বাড়ানোর পর থেকে বাজারে তেলের সরবরাহ স্বাভাবিক হলেও চলতি মাসের শুরু থেকেই ফের সংকট দেখা দিয়েছে। গত 12 ফেব্রুয়ারি বাণিজ্য উপদেষ্টা তেলের সরবরাহ স্বাভাবিক হওয়ার কথা বলেছিলেন, তবে এক সপ্তাহ কেটে গেলেও বাজারে তার প্রয়োগ নেই। বাজারে মিলছে না বোতলজাত সয়াবিন তেল। দামে দেয় না তেল, মনে করেন গায়ে রেট আছে 145, কইব 60 টাকা নিতে বান্না তো দিব না, সিলিপও দিব না। 3 কার্টন তেল দেয়, তার সাথে অনেক কিছুই নিতে হয়, যেমন সরিষার তেল দিয়ে দিচ্ছে কোম্পানিরা। খোলা তেলের দাম বেশি, বোতলজাত তেলের দাম কম। যারা বেশি তেল দেয় তারা তারা লুজ করে দামে বেচে পালায়, আমরা আর ভাগে পাই না। বোতলজাত তেলের সরবরাহ না থাকায় সপ্তাহের ব্যবধানে খোলা তেলের দাম লিটারে 10 টাকা পর্যন্ত বেড়েছে। যে পরিমাণ আমাদের দরকার সেটা পাচ্ছি না, আবার প্রাইসটাও একটু বেশি। খোলা তেলের দামটা আপনার আমার মনে হয় বোতলের চেয়েও বেশি। অন্যদিকে সরবরাহ স্বাভাবিক থাকায় ভোক্তার নাগালের মধ্যেই সব ধরনের সবজির দাম। এছাড়া স্থিতিশীল রয়েছে আলু পেঁয়াজের দাম, তবে দাম না কমলেও অপরিবর্তিত চালের বাজার। শুধু বাজার মনিটরিং নয়, সিন্ডিকেট ভেঙে সরবরাহ ব্যবস্থা ও দাম নিয়ন্ত্রণে রাখার তাগিদ ভোক্তাদের। এই সিন্ডিকেট থেকে যদি বাংলাদেশ মুক্ত করা যায়, তাহলে আমরা সাধারণ জনগণ সমস্ত অবস্থার মধ্যে বাঁচতে পারবো। এখন দেশের টাকা তো আর পাচার হচ্ছে না, এখন ভর্তুকি দেবে জনগণের জন্য। কারণ সাধারণ মানুষের মাস পিপল, তাদের তো চাওয়া পাওয়া তারা বাজারে এসে একটু যাতে রিজনেবল প্রাইজে জিনিস কিনতে পারে। গেল সপ্তাহের চেয়ে কিছুটা কমেছে মুরগির দাম, তবে মাছের বাজার অনেকটাই চড়া, তাই বাড়তি দামে বিক্রি হচ্ছে প্রায় সব ধরনের মাছ। আরাফাত ইসলাম, এনটিভি নিউজ, ঢাকা। ইফতারের অন্যতম উপকরণ বেগুন আর শসা। পবিত্র মাহে রমজান এলেই বেড়ে যায় পণ্য দুটির দাম। চাহিদার সাথে যোগানের ঘাটতি হলে নিয়ন্ত্রণহীন বাজারে সেই দাম চলে যায় ভোক্তাদের নাগালের বাইরে। তবে এবার পরিস্থিতি ভিন্ন। ভালো দামের আশায় প্রতিযোগিতামূলক বাজার ধরতে তাই মাঠে মাঠে ব্যস্ত চাষিরা। সাশ্রয়ী খরচে তারাও ঝুঁকেছেন উচ্চ ফলনশীল সবজির আবাদে। আরও জানাচ্ছেন জাহিদুর রহমান।
কৃষি উদ্যোক্তা SM সাইফুর রহমান শাহিন ছিলেন ব্যাংকার। লক্ষ্য ছিল সঠিক বীজ কৃষকদের হাতে তুলে দিয়ে বিষমুক্ত নিরাপদ চাষাবাদ। সেই স্বপ্ন পূরণে ব্যাংকের চাকরি ছেড়ে শুরু করেন উচ্চ ফলনশীল সবজির জাত নিয়ে গবেষণা। রাসায়নিক সারের পরিবর্তে পরিবেশ বান্ধব ফেরোমেন ফাঁদ ব্যবহার করে উইন্টার মালিনী জাতের শসা এবং পিকে মমজাতের বেগুন পরীক্ষামূলকভাবে নিজে আবাদ করেন। পরবর্তীতে প্রান্তিক পর্যায়ে কৃষকদের হাতে বীজ তুলে দিয়ে পেয়েছেন অভাবনীয় সাফল্য। এটা হচ্ছে আটকম সিডের উইন্টার মালিনী 777। এটা এখন আমাদের কমার্শিয়াল স্টেজে আছে, বাজারজাত করা হচ্ছে এই নামে। আসন্ন রমজান রেখে এটা আমাদের মূল টার্গেট ছিল এবং কৃষকরা খুবই লাভবান হচ্ছে এটার কালার এবং গড় ওজন এবং এটা সুস্বাদুতা দেখে। উইন্টার মালিনী জাতের শসা দেখতে দেশি শসার মতোই, গাছের গিটে গিটে আসে ফলন, স্বাদেও অভিন্ন। আবার স্ত্রী ফুলের আধিক্য থাকায় উৎপাদনও হয় বেশি। অন্যদিকে আগাম পিকে মমজাতের বেগুন উৎপাদন কয়েক গুণ বেশি হওয়ায় খুশি কৃষকরা। উইন্টার মালিনী বীজ আমি জমিনে বুনেছি, গাইডে গাইডে ফলন ধরেছে এবং ভালো ফলন হচ্ছে এবং গাছ ভেঙে যাওয়ার পর্যায়ে এবং বেগুনের কালার যেরকম খাওয়ায় সুস্বাদ সেরকম। দেশের আবহাওয়া সহিষ্ণু শসা এবং বেগুনের নতুন এই জাত কৃষকদের স্বাবলম্বী করার পাশাপাশি কৃষি উৎপাদনে উন্মোচন করেছে সম্ভাবনার এক নতুন দিগন্ত। জাহিদুর রহমান, NTV নিউজ, সাভার, ঢাকা। আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের ছুটি সহ টানা ছুটিতে প্রাকৃতিক সূর্যোদয় সূর্যাস্ত দেখতে সাগর কন্যা কুয়াকাটায় ঢল নেমেছে পর্যটকের। সৈকতের নোনা জলে গা ভাসিয়ে আনন্দ উল্লাসে মেতেছেন তারা। সাগরের বুকে সূর্যোদয় সূর্যাস্ত দেখার অপেক্ষায় সৌন্দর্য পিপাসুরা উপভোগ করেছেন প্রাকৃতিক অপার সৌন্দর্য। এছাড়া বিভিন্ন ধরনের রাইডে চড়ে সৈকতের এক প্রান্ত থেকে অপর প্রান্তে ঘুরে বেড়াচ্ছেন ভ্রমণ পিপাসুরা।